আচ্ছা লেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্র দেয় 1787 সালে। ঠিক আছে, চার্লসের সূত্র। চার্লসের সূত্র। চার্লস এই সূত্র প্রদান করে হচ্ছে 1787 সালে। চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র কি, এটা ডিটেলস ব্যাখ্যা করব। এদিকে দেখো, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। ঠিক আছে, প্রথমে এই চার্লসের কিন্তু চাপ স্থির, কনস্ট্যান্ট চার্লসের সূত্রের। প্রেশার কনস্ট্যান্ট, হ্যাঁ। আর বয়েলের সূত্র কি কনস্ট্যান্ট ছিল? তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, খাতা কলম নাও এবং লেখা শুরু করো। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, তাহলে কি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের, এর আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ। এখন অনেক বড় লাগতেছে সূত্র, আমি একটু পর দেখাচ্ছি আসলে সূত্রটা কি। সে নির্দিষ্ট ভগ্নাংশ হচ্ছে 1/273, বা 1কে 273 দ্বারা ভাগ করলে হয় এরকম 0.2 ঠিক আছে 366 অংশ পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের, কিন্তু এখানে দুইটা জিনিস বলা হয়েছে, এদিকে দেখো, চাপটা স্থির এবং নির্দিষ্ট ভর। ঠিক আছে, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস এর আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ, মানে সেই ভগ্নাংশ হচ্ছে 1/273, ঠিক আছে, বা এত অংশ পরিবর্তিত হয়। এখন এখানে পরিবর্তিত হয়, কিন্তু তুমি যদি তাপমাত্রা কমাও 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে, আয়তন কিন্তু কমতে থাকবে এই পরিমাণ। আর তাপমাত্রা যদি বাড়াও, আয়তন কিন্তু বাড়তে থাকবে। কেমন আমি দেখাই। ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, এর ব্যাখ্যা দেখাচ্ছি, এদিকে দেখো। ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন ধরলাম এরকম, কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো চার্লসের সূত্র অনুসারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো যদি তাপমাত্রা এইদিকে দেখো, ওই গ্যাসের আয়তন কত হবে 1 ডিগ্রি যদি বাড়াও, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে দেখো। ওই গ্যাসের আয়তন, এই তাপমাত্রা বাড়লো না, 0 থেকে কিন্তু 1 হয়েছে, ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন হবে যেরকম, আগে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0 ছিল, এবার কি হবে? V0 এর কত অংশ বলো তো ভাই? 1/2 273 অংশ পরিবর্তিত হবে। তার মানে এখন আয়তনটা কত হইলো? এখানে আমরা লিখতে পারি, আগের আয়তন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভাই তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, ঠিক আছে। তাহলে আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা আয়তন ধরেছি V0 বা V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই গ্যাসের আয়তন কত হবে চার্লসের সূত্র অনুসারে? এই যে আগেরটা কিন্তু লিখছি এখানে, একটু দেখো, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার,
কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আদি তাপমাত্রার এই যে আদি আয়তনের যেটা ছিল তার 1/273 অংশ পরিবর্তিত হবে। তাহলে এখন কত হলো? এখন যদি আমরা দেখি এখানে হইলো হচ্ছে সাইডে গুণ মানে উপরে গুণ হবে, তাহলে ভি নট কত হইলো 273। এবার যদি বলি ভাই 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল V0, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে আদি আয়তনের 2/273। ঠিক আছে, কত? 2/273। তাহলে কত হলো? এভাবে আমি যদি বলি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল V0, ওই V0 হবে প্রতি ডিগ্রিতে যদি 1/273 হয় তাহলে 3 ডিগ্রিতে হবে 3/273। ঠিক আছে, তাহলে অতএব আমি সারমর্ম কি লিখতে পারি বলো তো ভাই? এখন 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 10 ডিগ্রি, 100 ডিগ্রি, 1000 ডিগ্রি কত হবে তার ঠিক নাই, তাই আমি দিলাম এখানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে আদি আয়তন প্লাস হচ্ছে আদি আয়তনের ভি নট প্লাস উপরে হবে θ/273। কে বোঝনি বলো ভাই? এটা কিন্তু গুণ, ঠিক আছে, এটা কিন্তু গুণ ভাই। থিটা ডিগ্রি যদি হয় 3 ডিগ্রি হলে উপরে 3 দিচ্ছি, দেখো 3 ডিগ্রি হলে 3, 4 ডিগ্রি হলে 4, 5 ডিগ্রি হলে 5, 6 ডিগ্রি হলে 6, তাহলে থিটা ডিগ্রি হলে কত হবে? তাহলে উপরে θ/273। ঠিক আছে, বুঝতে পারছো? এখন ধরলাম এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আয়তন ভাই আমি ধরে নিলাম আর কি, এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো গ্যাসের আয়তন ভি হয়েছে, তাহলে প্রশ্ন মতে কত হবে বলো তো ভাই? আমরা লিখতে পারি ভি ইকাল টু হবে ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা ডিভাইডেড বাই কত? 273। ধরে নিলাম থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন টোটাল আয়তন ভি, তাহলে কত হবে? এটার সাথে এটা যোগ করলে ভি এর সমান হবে। ঠিক আছে, বুঝতে পারছো ভাই? যদি বুঝে থাকো তাহলে আমি যদি এইটা ক্যালকুলেশন করি যদি, তাহলে কি হবে? ভি নট উপরে যাবে এবং থিটার সাথে গুণ হয়, এখানে হবে ভি নট থিটা 273। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি লিখতে পারি? সূত্র লিখতে পারি যেহেতু ভি ইকাল টু, অতএব ভি ইকাল টু ভি নট যদি কমন নিই ভাই তাহলে এখানে থাকবে 1 প্লাস ভি নট কমন নিলে এখানে থিটা ডিভাইডেড বাই 273। ঠিক আছে, এই হবে আর কি। তাহলে আমরা এই একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। পরম স্কেলের তাপমাত্রা কি ভাই? এটা কিন্তু সেলসিয়াস স্কেলে, সব সময় আমরা মাপবো পরম স্কেল মানে কেলভিন স্কেলে। ঠিক আছে, তাহলে এই সূত্র কিন্তু এটা কিন্তু সেলসিয়াস স্কেলে, থিটা কিন্তু সেলসিয়াস, আমি আবার লিখে দিচ্ছি এখানে থিটা মানে হচ্ছে সেলসিয়াস। এখন যদি পরম স্কেলে চার্লসের সূত্র আমরা বসাই, পরম স্কেল মানে হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, পরম স্কেল মানে হচ্ছে কেলভিন স্কেল। তোমরা জানো তো সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক কি? টি যদি কেলভিন হয় থিটার সাথে 273 যোগ করলে ডিগ্রির সাথে কেলভিনে রূপান্তর হয়। এটা মনে করো এই তাপমাত্রা হচ্ছে কেলভিন আর এই তাপমাত্রা মনে করো সেলসিয়াস। সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিনে রূপান্তর হয়। তাই আমরা এখন দেখব পরম স্কেলে চার্লসের সূত্র। পরম স্কেলে চার্লসের সূত্র কেমন হবে সেটা একটু দেখো, এরকম হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই কি পাই? ভি ইকাল টু ছিল ভি নট, এই জায়গায় যদি 273কে তুমি যদি লসাগু করো তাহলে এখানে হবে 273 প্লাস এখানে হবে থিটা, তাহলে 273 প্লাস থিটাকে কি লিখতে পারি? টি দ্বারা প্রকাশ করতে পারি না? এই যে উপরে লিখছি, এইটা বসাবো এই জায়গায়, তাহলে এখানে লিখতে পারি ভি নট ইন্টু উপরে টি ডিভাইডেড বাই হচ্ছে 273। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে কে কনস্ট্যান্ট? আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন কত সেটা কিন্তু আমরা জানি, তাহলে অতএব ভি ইকাল টু আমরা পাইলাম হচ্ছে ভি নট টি ডিভাইডেড বাই হচ্ছে 273। এখানে কনস্ট্যান্টকে ভাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন আমাদের কত জানা, আর 273 এখানে 1 ডিভাইডেড বাই 273 কনস্ট্যান্ট তো এটা। তাহলে এখন কিভাবে লিখতে পারি? ভি কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে টি, কারণ এখানে কনস্ট্যান্টকে কে এর বদলে কাকে লিখলাম? কে মানে হচ্ছে ভি নট এর মানও জানা
ভি নটকে 273 দ্বারা ভাগ করলে এটা মানে হচ্ছে জানা জানা জিনিস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কত হবে সেটা আমরা জানি। তাহলে এখানে দেখো তো ভাই, যদি আমরা উঠায় দিই, কি উঠায় দিলাম, এই যে ধ্রুবকটা উঠায় দিলে কি হবে, ভি সমানুপাতিক টি। ঠিক আছে, এটা কিন্তু চার্লসের সূত্র নয়, কিন্তু চার্লসের সূত্রর প্রতিপাদন করার ফলে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি। ঠিক আছে, এটা পরম স্কেলে চার্লসের সূত্র, কিন্তু চার্লসের মেন সূত্র যদি তোমাদের চাই, যদি বলে চার্লসের সূত্র কি, মেন সূত্র কিন্তু এটা ভাই। ঠিক আছে, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশে এত অংশ পরিবর্তিত হয়। দেখো 0 ডিগ্রিতে আয়তন ছিল এত, 1 ডিগ্রি যখন করেছি তখন আয়তন হয়েছে এই 0 ডিগ্রিতে যত ছিল তার সাথে যোগ হয়েছে ভি নট 1/273। 2 ডিগ্রি হলে ভি নট তার সাথে ভি নট ইন্টু 2/273, 3 হলে 3/273, 4 ডিগ্রি হলে 4/273, তাই থিটা হলে কি হবে, ভি নট ইন্টু θ/273। ঠিক আছে, আমরা ধরলাম থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি ভি হয়, তাহলে ভি ইকাল টু এটা লিখতে পারি, এই টোটালটা, এই যে ভি ইকাল টু টোটালটা, তাহলে ভি আর এই সাইডের ভি উপরের সাথে গুণ হয়, তো দুইটার মধ্যে যে ভি নট কমন নিলে, এখানেও ভি নট এখানে ভি নট কমন নিলে 1 প্লাস θ/273। এটা কিন্তু সেলসিয়াস স্কেলে ছিল এই তাপমাত্রা। সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক বা পরম স্কেলের সম্পর্ক হচ্ছে, এই সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা কেলভিনে হয়। এই পরম স্কেলে চার্লসের সূত্র, এখানে এখন যেটা করতেছি ভাই এটা কিন্তু পরম স্কেলে চার্লসের সূত্র, আর আগেরটা কিন্তু মেন সূত্র। এখন পরম স্কেলে মানে কোন স্কেল বলো তো ভাই, কেলভিন। পরম স্কেল মানে হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন কেলভিন। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই 1 নম্বর সমীকরণ নিয়ে দেখো, এই যে 273 সাথে থিটা যোগ করলে কি হয়েছে, এই যে 273 সাথে যখন থিটা যোগ করেছি তখন কিন্তু এটা টি লিখছি। ঠিক আছে, তাহলে এখন টি আসলো, এখন ওই যে ভি নট 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন এবং 273, এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দ্বারা ভাগ দিলে কনস্ট্যান্টই হয়, কনস্ট্যান্ট তুলে দিলে আয়তন হবে কি বলতো, পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখন আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত কি হবে, বা পরম স্কেলে চার্লসের সূত্র যদি বলে তোমাকে তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে লিখতে পারি এভাবে, স্টার্ট দিলাম, নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, দেখো নির্দিষ্ট, কেন চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই দেখো তো ভাই আয়তন কি হয়েছে এখানে, এটা কিন্তু আয়তন, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, এটা কিন্তু পরম তাপমাত্রা তার সমানুপাতিক হয়েছে, আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাই হচ্ছে কি ভাই বলতো, পরম স্কেলে চার্লসের সূত্র। চার্লসের সূত্র। ঠিক আছে, কারো কোনো সমস্যা, কারো কোনো সমস্যা আছে, তোলা হয়েছে সবার, উঠানো হয়েছে, ভাই একটু দাঁড়ান। কোথায় তোলা হয়নি, হ্যাঁ শুরু করুন। নিচে, নিচে নিচে, আচ্ছা হ্যাঁ এখানে রাখুন। উঠানো হলে বলবা। হইলে জানাবা, ঠিক আছে। ভাইয়া হয়েছে।
হয়েছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো নতুন পেজে গেলাম। ভাই কি পাইলাম বলো তো? পরম স্কেলে, পরম স্কেল মানে কেলভিন স্কেল, এটা কিন্তু কেলভিন, মনে রাখবা এটা সমানুপাতিক। তার মানে পাইছিলাম সমানুপাতিক ধ্রুবক কি ছিল, এরকম কে ছিল, এরকম, এই তো কে ইন্টু টি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এদিকে দেখো তো, এগুলো লিখতে পারে না এই সূত্র, ভি ইকাল টু কে টি, এটা তো ছিল, কে তুলে দেওয়া, যে সমানুপাতিক করলাম। এটাকে বলবো কি বলতো, ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট মানে সরলরেখার ঢাল, টি মানে হচ্ছে এক্স, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। কি বিন্দুগামী সরলরেখা? মূল বিন্দুগামী। তাহলে আমরা যদি গ্রাফ দাগাই তাহলে কেমন হয় দেখো তো ভাই। এই বরাবর কি দিব? এই বরাবর দিব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আয়তন। আর দেখো তো এক্স অক্ষ বরাবর কি হবে বলো? তাপমাত্রা। তাহলে এটা কি হলো? এটা পরম তাপমাত্রা কিন্তু, কেলভিন। তাহলে ওয়াই ইকাল টু এম এক্স, মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে এইরকম হবে গ্রাফ, ঠিক আছে? এটা ভি ভার্সেস টি এর গ্রাফ হবে এরকম। কার গ্রাফ? পরম আয়তন বনাম পরম তাপমাত্রা, ঠিক আছে? একে বলা হয় হচ্ছে এখানে প্রেশার কনস্ট্যান্ট। এই প্রেশার কনস্ট্যান্ট যদি সাব কনস্ট্যান্ট থাকে তাকে ইংলিশে বলা হয় আইসোবার। বার সেদিন পড়াইছিলাম না, টর এবং বার হচ্ছে চাপের একক, পড়াইছিলাম কিন্তু, ঠিক আছে? এগুলা হচ্ছে এর উপরে যা পড়বে সবগুলোর চাপ সেম। এদিকে দেখো ভাই, এখানে তুমি যদি নাও এই বরাবর, এই বরাবর নিলা, এই বরাবর হচ্ছে তাপমাত্রা কত হবে দেখো, এদিকে তাপমাত্রা এত, এই বরাবর আয়তন এত। তাপমাত্রা যেহেতু, আয়তন হবে তাপমাত্রা সমানুপাতিক, আর অর্থ হচ্ছে তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, যে আয়তন বাড়তে আছে আস্তে আস্তে, ঠিক আছে? এই রেখার নাম হচ্ছে আইসোবার। আইসোবার মানে সমচাপ প্রক্রিয়া। আইসোবার লাগো, আইসোবার। আইসোবার মানে হচ্ছে কি কনস্ট্যান্ট? প্রেশার কনস্ট্যান্ট মানে চাপ কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আইসোবার। তখন একটা এমসিকিউ তোমাদের দেখাই, দেখো। যদি বলে এরকম পরীক্ষায় কোশ্চেন ওয়ান আছে, এরকম কোশ্চেন ওয়ান, কি ওয়ান, ঠিক আছে? বলা আছে এরকম, এইরকম। এই বরাবর বলা আছে আয়তন ভি, এই বরাবর বলা আছে পরম তাপমাত্রা টেম্পারেচার টি, এটা হচ্ছে প্রেশার ওয়ান, যেহেতু সাব কনস্ট্যান্ট। এটা সবগুলো এক্সপেরিমেন্ট করেছি প্রেশার পি ওয়ানে, এরপরে এটা ভালো লাগেনি, একটা নির্দিষ্ট প্রেশার পি টু এটা নিয়ে কাজ করেছি, তারপরে করেছি পি থ্রি। এখন প্রশ্ন হচ্ছে হুইচ ইজ কারেক্ট, কোনটা সঠিক, ঠিক আছে? হুইচ ইজ কারেক্ট মানে কোনটি সঠিক। এ নম্বর অপশানে বলা আছে এরকম, পি ওয়ান গ্রেটার দেন পি টু গ্রেটার দেন হচ্ছে পি থ্রি। বি নম্বর অপশানে বলা আছে এরকম, পি ওয়ান ইকাল টু পি টু ইকাল টু হচ্ছে পি থ্রি। সি নম্বর অপশানে বলা আছে পি থ্রি গ্রেটার দেন পি টু গ্রেটার দেন হচ্ছে পি ওয়ান, এবং ডি নম্বর বলা আছে নান, কোনোটি না, ঠিক আছে? ওটা না হলে বলবা, প্রশ্ন সলভ করা শুরু করব, ঠিক আছে? ওটা নয়ছে ভাইয়া? হুম, হয়েছে।
আচ্ছা, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি, সলভ করি। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিভি ইকাল টু এনআরটি। ঠিক আছে, তো এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর ভি আছে, তাহলে ভি এখানে রাখলাম, এখানে নিয়ে গেলাম এন আর, আর পি এপারে গুণ থাকলে ওপারে যাওয়া হবে ভাগ, এবং এখানে দিলাম টি। আর প্রশ্ন হচ্ছে ভাই আপনার কেন দিলেন, এখানে আমি সাইডে বলে দিলাম, দেখো ভর নির্দিষ্ট ভরের গ্যাস বলেছি সূত্রতে, তার মানে কি মোল সংখ্যা কনস্ট্যান্ট। এখানে কি কনস্ট্যান্ট, আর তো গ্যাস ধ্রুবক, এমনি চিরজীবনী কনস্ট্যান্ট। আমি বলেছি চাপ স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির মানে চাপ কনস্ট্যান্ট, তাহলে তিনটাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে গুণ করলে কনস্ট্যান্ট হয়, ভাগ করো যোগ করো, তাহলে এখানে কি দাঁড়ালো বলো, ভি ইকাল টু দাঁড়াইলো এরকম কে কনস্ট্যান্ট ইন্টু টি, তার মানে এটা কি ওয়াই ইকাল টু এম এক্স, মানে মূল বিন্দুগামী সরলরেখার ঢাল। তাহলে ঢালটা কি বলতো, এখানে ঢাল কি হবে, কে ইকাল টু, এই যে ঢাল ইকাল টু কি হবে, কে এর মান কি ছিল, কাকে কে লিখছিলাম বলতো, এই যে এটাকে কে লিখছিলাম না, এটা মানেই তো কনস্ট্যান্ট, এই সব মিলে এটা মানেই তো কে লিখছিলাম। তাহলে এম ইকাল টু কত হবে, ঢাল এন আর পি। এবার বলো তো ভাই, যার ঢাল যত বেশি সেই সরলরেখা তত খাড়া। এবার আমাকে বলো, এম এর মান যত বেশি হবে সেই সরলরেখা তত বেশি খাড়া, এম মানে তো ঢাল। ভাই পি এর মান বেশি হলে কি এম এর মান কম হবে না বলো তো, যেহেতু পি দ্বারা ভাগ, উপরের দুটা তো জন্মগত কনস্ট্যান্ট, এটা জন্মগত সূত্র মতে। এখানে এখন বলতে পারো যে ভাই মোল সংখ্যা কি করলে কনস্ট্যান্ট, কারণ আমি যখন গ্যাস নিয়ে পরীক্ষা চালাইছি, কারণ নির্দিষ্ট ভরেরই গ্যাস নিছি, হচ্ছে কমও নেইনি বেশিও নেইনি, এই জন্য দুইটা এমনি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে ভাই দেখো তো, পি দ্বারা ভাগ করলে পি এর মান যত বড় হবে নিচে এম এর মান তত ছোট হবে না, ঢাল তত ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জন্য অ্যান্সার কোনটা হবে বলো তো ভাই, এই যে অ্যান্সার হবে যেটা। এখন বলতে পারো যে ভাই পি থ্রি কীভাবে বড় হলো, এদিকে দেখো ভাই পি থ্রির মান দেখো তো ভাই, এটার মান বেশি বলে এই দেখো এর সাথে যে কোণ তৈরি করবে, এটা যদি আমি লাগাই দিই তোমাদের বোঝার জন্য আমি বলতেছি, এমনি ধরো ধরে নিলাম এই কোণটা যদি কত ডিগ্রি হয় বলো, 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা ধরো 45, এই কোণটা 60, এমনি ধরো আর কি, এমনি আমি এমনি বোঝানোর জন্য বলতেছি। তার মানে এই কোণটার ঢাল কেন কম হয়েছে বলো তো ভাই, এই যে এই সরলরেখার ঢাল কম হয়েছে মানে হচ্ছে এদিকে দেখো পি থ্রির মান বেশি ছিল ভাই, এইদিকে দেখো তো ভাই পি থ্রি বেশি, পি টু, পি ওয়ান। এখন এইদিকে দেখো তো ঢাল মানে কি বলো তো, ট্যান থিটা ইকাল টু কত হবে এম, আর থিটা ইকাল টু কত হবে ট্যান ইনভার্স এম। এম এর মান কি হবে বলো তো ভাই, এদিকে দেখো এই পি এর মান যত বেশি হবে এম এর মান তত কম হবে, আর পি এর মান যত কম হবে এম এর মান তত বেশি হবে, তাহলে পি ওয়ান দেখো তো সবচেয়ে বেশি না কোন, তার মানে অবশ্যই পি ওয়ানটা সবচেয়ে কম ছিল, যার ফলে কি হয়েছে কম সংখ্যা দ্বারা ভাগ করে এম এর মানটা বড় হয়েছে, ঢাল বড় হয়ে গেছে, এই জন্যে পি ওয়ান সবচেয়ে ছোট ছিল আর পি থ্রি সবচেয়ে বড়। এটা কি বুঝিছো না বুঝতে পারোনি ভাই, তোমরা কি বুঝতে পারছো এটা? ভাইয়া আরেকবার বুঝান একটু। এবার দেখো ভাই এটা এদিকে বলতেছি, দেখো এখানে কার ঢালটা বেশি বলো তো, এই পি ওয়ান পি টু পি থ্রির মধ্যে কোনটা বেশি খারাপ বলো আমাকে, পি ওয়ান বেশি না কোন, এটা তো পি ওয়ান, এটা তো এই যে এক্স অক্ষের সাথে বেশি কোণ তৈরি করেছে, এটা বেশি খাড়া, এই পি ওয়ানের এই যে এই সরল রেখার ঢাল বেশি খাড়া, তারপর এটার একটু কম, সবচেয়ে কম কোনটার বলো তো, পি থ্রি না। P3 তো এখানে ঢাল ইকাল টু কি পাইছি বলো তো, এই যে ঢাল ইকাল টু এন আর কি পাইছি বলো, ঢাল ইকাল টু কি পাইছি ভাই, এই যে এখানে কনস্ট্যান্ট মানে এটাই তো ঢাল, এই যে কে মানেই তো এই সরল রেখার ঢাল, কে মানে কি পাইছি বলো, কে মানে পাইছি হচ্ছে এন আর কি পাইছি বলো পি, তো উপরে তো এন আর কনস্ট্যান্ট, এই পি এর মান যত বেশি হবে ভাই এটা মানেই তো এম, এটা মানে ট্যান থিটা, ঠিক আছে, এটা মানে এম। এবার আমাকে বলো তো ভাই এদিকে ট্যান থিটা মানে কি হবে, থিটা ইকাল টু কত হবে বলো তো, ট্যান ইনভার্স এন আর ডিভাইডেড বাই পি। এবার আমাকে বলো তো ভাই এখানে দেখো তো পি এর মান যত, এখানে পি কিন্তু ভাগ আছে, এদিকে দেখো পি কিন্তু ভাগ, পি এর মান যত বেশি হবে থিটার মান তত কম হবে, এই পি এর মান যত বেশি হবে কারণ পি দ্বারা ভাগ করলে এন আর উপরেরটা এই দুটা তো কনস্ট্যান্ট, তত ছোট হয়ে যাবে না, পি এর মান যত বেশি হবে,
যত বেশি হবে থিটা তত কম হবে। এটা কি বুঝিছো? পি এর মান যত বেশি হবে থিটা কেন কম হবে? ভাই কোনো সংখ্যা ভাগ আছে, তুমি যদি উপরে 5 থাকে, এখানে মনে করো তুমি যদি 1 দ্বারা ভাগ করো তাহলে অ্যান্সার হবে 5। ঠিক আছে? এরপরে তুমি যদি ধরো উপরে এরকম আছে, মনে করো উপরে এবার 5 আছে, উপরকে তুমি 2 দ্বারা ভাগ করলে তাহলে কত হবে বলো তো? 2.5 হবে। কমতেছে না মান? এবার 5কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো কত হবে বলো তো? 1 হবে। তো নিচেরটা দেখো তো ভাই, নিচের সংখ্যা উপরের সংখ্যা কিন্তু ফিক্সড 5, নিচেরটা আস্তে আস্তে যত বড় হচ্ছে ভাগফল তত ছোট হচ্ছে না? ভাগফল তত ছোট হচ্ছে না? এখানে দেখো এই জন্য পি, দেখো পি এর মান যত বড় হবে ভাগফল তত ছোট হবে, আর থিটার মান তত কমতে থাকবে। এখন দেখো তো ভাই, সবচেয়ে দেখো পি এর মান যত বড় হবে থিটা তত কম হবে। সবচেয়ে থিটা কম কার বলো তো? এটার থিটা কম না সবচেয়ে? দেখো তো এটার তো, এটারই কম তো সবচেয়ে। তার মানে এই পিটা সবচেয়ে বড়, পি3 সবচেয়ে বড় না? তাও বোঝনি? তাও বোঝনি না? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আমরা চার্লসের সূত্রতে গেলাম। এবার হচ্ছে চাপের সূত্রতে যাব। লাগো চাপীয় সূত্র। এই চাপীয় সূত্রকে বলা হয় রেনোর সূত্র। রেনো সেম এস এরকমই। পরেরটাতে গেলাম, লাগো ল অফ প্রেশার বা চাপীয় সূত্র। চাপীয় সূত্র, ঠিক আছে? এই সূত্র দেওয়া হয় কত সালে? 1842। একে রেনোর সূত্রও বলা হয়, রেনো। ঠিক আছে? চাপীয় সূত্র, চাপীয় সূত্রের, ঠিক আছে? তাহলে আয়তন কিন্তু স্থির। এই চাপীয় সূত্রের কনস্ট্যান্টকে আমি আবার বলি ভি কনস্ট্যান্ট। তোমাদের মনে করে দিই, বয়েলের সূত্রেতে ছিল তাপমাত্রা কনস্ট্যান্ট, ঠিক আছে? চার্লসের সূত্রেতে কি? চাপ কনস্ট্যান্ট। আর চাপীয় সূত্রতে আয়তন কনস্ট্যান্ট। এই চাপীয় সূত্রকে অনেক সময় রেনোর সূত্র বলা হয়, রেনো। ঠিক আছে? কার সূত্র? রেনো। তো এখন দেখো চাপীয় সূত্র কি লিখে দিই। স্থির আয়তনের, এই যে আয়তন স্থির, দেখেছো? স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস এর চাপের একটি নির্দিষ্ট ভগ্নাংশ, এর আগেরটার মতোই, একটি নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 বা 0.20 লেখে 366 অংশ পরিবর্তিত হয়। ঠিক আছে? এটাই স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের, আয়তন স্থির কিন্তু ভাই, এখানে আমি আবার লেখা দিচ্ছি, এখানে আয়তন স্থির এবং নির্দিষ্ট ভরের। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস চাপের একটি নির্দিষ্ট ভগ্নাংশ পরিবর্তিত হয়। ওই আগের মতোই দেখো, আমি ধরলাম এরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ, এবার লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি নট। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এত। কিন্তু এখানে কি কনস্ট্যান্ট বলো তো ভাই? অবশ্যই আয়তন কনস্ট্যান্ট। কিন্তু তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে বলো? তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ হবে, এই যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস যে চাপ ছিল, এই চাপের 1/273 হবে। তাপমাত্রা যদি বাড়ে তাহলে 273, আর যদি ভাই তাপমাত্রা 0 থেকে কমে মাইনাস হয়, তাপমাত্রা -1 -2, তাহলে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি করি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই নির্দিষ্ট ভরের নির্দিষ্ট আয়তনের গ্যাসের চাপ কত হবে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল কত? পি নট ইন্টু কত হবে? উপরে 2, নিচে হবে 273। এবার যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট আয়তনের গ্যাসের চাপ কত হবে? পি নট প্লাস পি নট 3/273। ঠিক আছে, এবার 4 ডিগ্রির জন্য হলে কত হবে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, যেখানে আয়তন কিন্তু কনস্ট্যান্ট, তাহলে হবে পি নট প্লাস হচ্ছে পি নট ইন্টু 4/273। এরকম 5, 6, 7 চলতেই থাকবে, তাই আমরা অত আর দিলাম না। ডট 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 থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ হবে পি নট প্লাস পি নট ইন্টু θ/273। ঠিক আছে, এখন যদি আমি বলি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চাপ পি ধরি, চাপ পি ধরলাম, তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি বলো? পি হলে তাহলে পি ইকাল টু এটা। ঠিক আছে, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরলাম প্রেশার হচ্ছে পি, তাহলে পি ইকাল টু লিখতে পারি কি? পি নট প্লাস পি নট ইন্টু θ/273। তাহলে পি নট সাইডে থাকা মানে কি? উপরেরটার সাথে গুণ হওয়া। ঠিক আছে, তাহলে উপরেরটার সাথে গুণ হয় কি হবে? বা পি ইকাল টু পি নট প্লাস পি নট θ/273। ঠিক আছে, এখন পি ইকাল টু পি নট যদি কমন নিই, তাহলে এখানে থাকে 1 প্লাস উপরে থাকে θ/273। ঠিক আছে, 273 থাকলে পি ইকাল টু পি নট 273 যদি আমরা কমন নিই, তাহলে এখানে হবে 273 প্লাস হচ্ছে থিটা। তোমাদের আগে বলেছি পরম তাপমাত্রা মানে হচ্ছে থিটা প্লাস 273। তাহলে এখানে কি লিখতে পারবো? এই 273 প্লাস থিটার বদলে পরম তাপমাত্রায় যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এইভাবে। আচ্ছা, সাইড থেকে লিখি, অনেক লাইন হয়ে যাচ্ছে যেহেতু, এই বরাবর লিখি। পি ইকাল টু পি নট, উপরে হবে টি আর নিচে হবে হচ্ছে 273 ইকাল টু পি নট টি উপরে গুণ হবে, হবে 273। তাহলে অতএব আমরা বা দিয়ে লিখতে পারি পি ইকাল টু, ঠিক আছে, যেহেতু আদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার কত হবে জানি, 273 কনস্ট্যান্ট, আর সাইডে আছে টি, তাহলে এটা কনস্ট্যান্ট। কোনটা কনস্ট্যান্ট? লাল কালি যা দেখতেছি, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে সেটা আমরা জানি, ওইটাকে আবার 273 দ্বারা ভাগ করলে জানা জিনিস আসবে। অতএব আমরা এখন লিখতে পারি এরকম, লিখতে পারি পি ইকাল টু কে ইন্টু টি, এবং সমানুপাতিক ধ্রুবক ঘটে গেলে কি হবে? পি সমানুপাতিক টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চাপীয় সূত্র। এই চাপীয় মেন সূত্র কিন্তু ভাই এটা না, মেন সূত্র কিন্তু এই যে এটা কিন্তু মেন সূত্র। এটা বিশ্লেষণ করে পরম তাপমাত্রা এটা সূত্র। এটা কোন সূত্র ভাই? এটা পরম তাপমাত্রায় সূত্র, চাপের সূত্র।
পরম তাপমাত্রায় চাপের সূত্র। ঠিক আছে, পরম তাপমাত্রায় চাপের সূত্র। তো কি লিখবো? নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের কোন গ্যাসের চাপ হবে তার তাপমাত্রার সমানুপাতিক। লেখো। লিখলাম এখানে। তাহলে কি পরম তাপমাত্রার সূত্র হবে নির্দিষ্ট আয়তনের একটি নির্দিষ্ট কোনো, দেখো, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ হবে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাই হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট আয়তনের একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক লেখা হয়েছে ভাই। তোমাদের লেখা হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম বলো তো? পি ইকাল টু কে টি, তাই না? এই যে পি ইকাল টু কনস্ট্যান্ট কে ইন্টু টি। পরের পেজে গেলাম, দেখো পাইলাম পি ইকাল টু কে টি। তাহলে আমরা কি করতে পারি এখানে বলো? পি ইকাল টু টি ডিভাইডেড ইকাল টু হচ্ছে কে ছিল, এটা যদি হয় কনস্ট্যান্ট মানে চাপ এবং তাপমাত্রার ভাগফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সূত্র কি লিখতে পারি? পি ওয়ান টি ওয়ান ইকাল টু পি টু টি টু পি থ্রি টি থ্রি ডট 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 পিএন টিএন। বুঝিস ভাই? একটা জিনিস আমাদের ছাড়া পড়ছে, কি জানো? এই যে তোমাদের এখানে সূত্রটা আমি লিখিনি মনে হয়, মেবি কোনটা লিখিনি একটু বলি। এইদিকে দেখো, এই যে এটা পাইলাম, এর পরের পেজে যাই। এই যেখানে কি পাইছিলাম বলো তো ভাই? এই যে ভি ইকাল টু কত? কেটি না? ঠিক আছে, এখান থেকে আমরা কি সূত্র লিখতে পারি বলো তো ভাই? ভি ইকাল টু কেটি হলে ভি ডিভাইডেড বাই টি বাই কে হতো না? তখন আমরা সূত্র লিখতে পারতাম কিন্তু এইভাবে, ভি ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই ভি টু টি টু ডট 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 উপরে হবে ভিএন, নিচে হবে কত? টিএন। বুঝেছো? এই সূত্র তখন ছাড়া ফেলছিল, পরে একটু লেখো, আগে এটা লেখো, এটা সূত্র আগে লেখো। কারো কোনো অসুবিধা? এই অসুবিধা আছে কারো? না ভাই অসুবিধা নাই। ধরে নিলাম পারবা আর কি। ঠিক আছে, আচ্ছা অঙ্ক দেখালাম না, অঙ্ক লাস্টে কয়েকটা করার পরে, সূত্র করার পরে দেখাবো। আজকে আর পড়ার এনার্জি আছে? অ্যাভোগাড্রো পড়াবো। অ্যাভোগাড্রোর সূত্র 4টে সূত্র আছে গ্যাসের সূত্র তোমাদের সিলেবাসে। বয়েলের সূত্র কতক্ষণ লাগবে ভাই? চাপীয় সূত্র হলো, আর অ্যাভোগাড্রো হলো আপাতত গ্যাসের সূত্র শেষ হবে। কতক্ষণ লাগবে? এই ধরো 5 মিনিট। তে করান। ঠিক আছে, অঙ্ক করা মানে ডিটেইলস। হ্যাঁ ভাইয়া একটা সূত্র দেখালেন না একটু আগে, ওই সূত্রটা একবার ওখানে ছাড়া ফেলছিলাম, এটা লেখো তো ভাই। কারণ এটা যদি হয় কনস্ট্যান্ট, এটা আমি সূত্র তখন লেখা দিব, তোমাদের খেয়াল নাই আমার। এটা ইকাল টু যদি কনস্ট্যান্ট হয় ভাই, দেখো তো ভি ইকাল টু কেটি, তাহলে কি হবে? ভি এর নিচে টি চলে যাবে, ভি ডিভাইডেড বাই টি ইকাল টু কনস্ট্যান্ট মানে এই দুইটার ভাগফল সবসময় কেই থাকবে। তাহলে কি লিখতে পারি? ভি ওয়ান টি ওয়ান ইকাল টু কত? ভি টু টি টু ডট 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 ভি এন টি এন। এটা কার সূত্র ছিল বলো তো?
সাপীয় সূত্রের ওই জায়গায় লাগো তো, সাপীয় সূত্রের ওখানে ছাড়া ফেলছিলাম। দেখা হলে বললো ঠিক আছে। হয়েছে ভাইয়া। তাহলে লাগো অ্যাভোগাড্রোর সূত্র লাগো, অ্যাভোগাড্রো। লেখি না, অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র ঠিক আছে। একই তাপমাত্রা এবং চাপে একই তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, সকল গ্যাসের একই আয়তনে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের একই আয়তনের বা একই আয়তনের সকল গ্যাসে, আচ্ছা একই একই তাপমাত্রা ও চাপে একই আয়তনের সকল গ্যাসে লাগো তো ভাই, একই তাপমাত্রা ও চাপে একই আয়তনের সকল গ্যাসে দাঁড়াও। একই আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, একই তাপমাত্রা চাপে একই আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেমন, ঠিক আছে, এখানে কি সেম, তাপমাত্রা সেম। তোমরা কি জানো 1 মোল সমান সমান কতটা অণু? অ্যাভোগাড্রোর নাম্বারের সমান। অ্যাভোগাড্রোর নাম্বার জানো? কে জানো বলো তো? এই 1 মোল অণু থাকে কত হলে জানো? 22.4 লিটার যদি আয়তন হয়। 6.673 অণু। STP তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল কোনো গ্যাসের অণু দেখো তো অণুর আয়তন হয় 22.4 লিটার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার কি? এই টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর প্রেসার হচ্ছে কি বলো তো ভাই? 1 অ্যাটম। 1 অ্যাটম মানে হচ্ছে কি 101 SI এককে 325 10⁻³ প্যাসকেল। ঠিক আছে, কোনো গ্যাস যদি এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে যদি দেখো কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, জানবা যে ওই গ্যাসের ওখানে 1 মোল আছে, 1 মোল অণু আছে, 1 মোল। ঠিক আছে, 1 মোল অণু সময় অ্যাভোগাড্রো নাম্বার কত বলো তো ভাই? কত সংখ্যক 1 মোল মানে কয়টা অণু? 6 পয়েন্ট বলো কত? 6.673 6 পয়েন্ট কত? গুণিত 10⁻23 673 না না 6.023 6.023 গুণিত 10⁻23 টি অণু। এবার ঠিক আছে, এত টি অণু থাকে 1 মোলে, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে শেষ করে দেবো যে লাস্ট মিনিট, এইদিকে দেখো। এখন একটা কন্টেনার নিলাম, এদিকে দেখো তো ভাই, এইরকম। এই কন্টেনারে যদি দেখো ভাই এক্স
এখানেও এক্স দিলাম, এখানেও এক্স দিলাম, এটা এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। ঠিক আছে, সবগুলো একই মোল সংখ্যক বা একই সংখ্যক অণু থাকবে। ধরো সবগুলোর আয়তন যদি সেম হয়, এটাও 50 মিলিলিটার, এই গ্যাসের নাম দিলাম অক্সিজেন, এটাও 50 মিলিলিটার আছে, একই টেম্পারেচার এবং প্রেসারে, কিন্তু এটা কিন্তু সেম, টিআরপি সেম। এটাও 50 মিলিলিটার আছে, কিন্তু এটা হাইড্রোজেন গ্যাস, তাও মোল সংখ্যা সেম। মোল সংখ্যা সেম হলে কি সংখ্যা সেম হবে? অণুর সংখ্যা সেম। এটাও 50 মিলিলিটার আছে মনে করো, কিন্তু এটা কি গ্যাস আছে? ওজোন গ্যাস। সবগুলোর মোল সংখ্যা সেম হবে, মানে অণুর সংখ্যা সেম হবে, আয়তন যদি নির্দিষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এরকম নিলা তুমি মোল সংখ্যা মনে করো এক্স, এর আয়তন কত ছিল? 50 মিলিলিটার, মনে করো এটা অক্সিজেন ছিল। এইবার কত হবে দেখো তো ভাই, এর আয়তন করলাম 100 মিলিলিটার, কিন্তু গ্যাস চেন, সমস্যা নাই, এটা হাইড্রোজেন, তাহলে কিন্তু এটা 2x মোল হবে অণু, বা কত সংখ্যক থাকবে 2x এর সাথে, এদিকে দেখো তো ভাই, এই অ্যাভোগাড্রোর যে নাম্বারে যোগ করলে এতগুলো অণু পাওয়া যাবে। এখানে কয় মোল থাকবে? এক্স, যদি এটা কত হয় 50 মিলিলিটার, আয়তন কিন্তু চেঞ্জ হয়নি, ওজোন গ্যাস। এই মাঝেরটা চেঞ্জ হলো কেন? এখানে দেখো 100 মিলিলিটার করেছি, আয়তন বাড়াই দিছি, বুঝতে পারছো? অ্যাভোগাড্রোর সংখ্যায় কি কি সেম? এদিকে দেখো তো, আদর্শ গ্যাসের সমীকরণ জানি, পিভি ইকাল টু এনআরটি। এখন প্রশ্ন হচ্ছে, এই এদিকে দেখো তো ভাই কি কি সেম বলো তো? এদিকে দেখো অ্যাভোগাড্রোর টেম্পারেচার এবং প্রেসার দুইটাই কনস্ট্যান্ট, টেম্পারেচার এবং কি প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এখানে ভি রাখলাম, ভি রাখা, এন আর টি, টেম্পারেচার এবং প্রেসার দুটাই কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি হবে ভাই, এখানে খালি মোল সংখ্যা নির্দিষ্ট না, কিন্তু দেখো এখানে লাগলাম কে ইন্টু এন, এখানে কনস্ট্যান্ট কে কে, কে মানে হচ্ছে আর টি ডিভাইডেড বাই পি। মোল সংখ্যা যেহেতু এই যে আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়বে, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে এটাই। একই তাপমাত্রা ও চাপে দেখো তো ভাই, আয়তন বাড়লে মোল সংখ্যা বাড়বে গ্যাসের, বা ঠিক আছে, মোল সংখ্যা মানে অণুর সংখ্যা বাড়বে, এটাই অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি বুঝিস? যে এক্সাম্পল দিলাম দুইটা, দেখো সবার আয়তন সেম, কিন্তু গ্যাস আলাদা আলাদা, এরও এক্স মোল আছে, যেহেতু আয়তন সেম তো মোল সংখ্যা সেম বা অণুর সংখ্যা সেম। এটার আয়তন দ্বিগুণ হয়ে গেছে হাইড্রোজেনের, দেখো মোল সংখ্যাও দ্বিগুণ হয়ে গেছে। অ্যাভোগাড্রো বুঝতে পারছো বেসিক? তাই তোমরা কি বুঝিছো ভাই অ্যাভোগাড্রো? বুঝতে পারছো? ওই এক্সাম্পলটা আরেকবার বুঝান তো। কোনটা ভাই?